রূপন্তী বিভানের পানে বাড়িয়ে রাখা চকলেটের টুকরোটা সরিয়ে নিতে উদ্যত হলো। অমনি বিভান ছো মেরে নিয়ে নিল চকলেটের টুকরোটা। দ্রুততার সাথে তা পুড়ে নিল নিজের মুখে। জ্যাক এবং ইমাদ অবাক হলো বেচায়। যে ছেলে মিষ্টি চকলেট থেকে 2 হাত দূরে থাকে সর্বদা, সে আজ ছো মেরে চকলেট মুখে পড়ল। ইমাদ অবাক সুরেই বলল, তুই না মিষ্টি জাতীয় জিনিস অর্থাৎ চকলেট খাস না? বিভান থমথমে মুখশ্রীতে জবাব দিল, মাঝে মাঝে খাই। ইমাদের কপালে ভাঁজ পড়ল। আজ ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছে। জ্বর এলো না তো আবার? ইমাদ হাত উচালো। বিভানের কপালের পানে হাতটা বাড়িয়ে বলল, তুই ঠিক আছিস তো? আবার জ্বরটার আসেনি তো? বিভান দ্রুত নিজের মাথাটা সরিয়ে নিল দূরে। কপাল কুঁচকে বলল, আমি ঠিক আছি, তোর হাত দূরে সরা। ইমাদ হাত দূরে সরিয়ে নিল। বাহু ঝাঁকিয়ে বলল, ঠিক থাকলেই ভালো। আমি তো ভাবলাম জ্বরের ঘরে ভুলভাল কাজ করছিস। বিভান উত্তর দিল না। বাকিরাও আর খোঁচালো না তাকে। খুব বেশি হইহুল্লোড় না করলেও নিজেদের সাথে আনা খাবারগুলো সকলে পেট পুরল হাসি তামাশার সাথে। তাদের এই কর্মকে সচরাচর প্রচলিত পার্টির কাতারে না ফেলা গেলেও খাবার পার্টির কাতারে ফেলা যায়। সকলের খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট খাবারের প্যাকেট পলিথিন ক্যানে ভরে উঠল বসার কক্ষটা। সেগুলো সবাই হাতে হাতে পরিষ্কার করলো। এবার এলো যাবার পালা। জ্যাক এবং অ্যালিনা হাসি মুখে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, কিন্তু ইমাদ গেল না। গাছাড়া ভাবে সে বসে রইল সোফায়। বিভানও ভ্রু কুচকাল। গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, তুই যাচ্ছিস না কেন? আমি আজ যাব না, তোর বাড়িতেই থাকবো। কেন, আমার বাড়িতে কি তোর? ইমাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। 2 হাত তুলে হাই তুলতে তুলতে বলল, এমনি যেতে ইচ্ছে হচ্ছে না, শরীর ক্লান্ত। তোর ক্লান্ত শরীর নিয়ে তুই নিজে বাড়ি যা। আমার বাড়িতে থাকার তোর জায়গা হবে না আজ। ইমাদ চোখে মুখে বিষণ্ণতার ভাব ফুটিয়ে তুলল সাথে সাথে। কাঁদো কাঁদো হয়ে বলল, তুই এতটা পাষাণ হতে পারলি কিভাবে বিভান? আমি তোর ভাই লাগি। ভাইয়ের শরীর ক্লান্ত, কোথায় তুই নিজেও থেকে বলবি এই শরীর নিয়ে বাড়িতে ফিরে যাওয়ার দরকার নেই, তা না আরো দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। পরপর ইমাদ তাকালো রূপন্তীর পানে। কি রূপন্তী, আমি ঠিক বলেছি না? রূপন্তী অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। সে নিজেই তো আশ্রিত এই বাড়িতে, সে আবার কি বলবে? আবার কিছু না বললেও খারাপ দেখায়। মেয়েটা ঢোক কিনল, মুখে কিছু না বলে উপর নিচ মাথা ঝাঁকিয়ে সায় জানালো ইমাদের কথায়। বিভানের ক্রোধ বাড়ল সাথে সাথে। আগে থেকেই ক্রোধে পরিপূর্ণ ছিল হৃদয়, এখন সে ক্রোধে যোগ হলো নতুন মাত্রা। সর্পের ন্যায় ফোঁস ফোঁস ধ্বনি তুলল কণ্ঠে। দাঁতে দাঁত চেপে বলল, শুধুমাত্র এবারই কেন? আমার মাথা উড়ে থাক, সমস্যা কি? কথাটা বলে আর এক মুহূর্ত সে দাঁড়ালো না বসার কক্ষে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই গটগট করে চলে গেল নিজ কক্ষে। ইমাদ খুশি হলো। হাসি হাসি মুখে এসে রূপন্তীকে বলল, ধন্যবাদ। রাত্রি গভীর, চারদিকে জনমানবের সারা শব্দ নেই কোনো। দিনের আলোয় ব্যস্ততম শহরটা যেন এই মুহূর্তে ডুব দিয়েছে নিস্তব্ধতায়। এই নিস্তব্ধতাকে ঠেলে এই গভীর রাত অবধি নিজের জামা কাপড় বই খাতা গুছাচ্ছিল রূপন্তী। কাল বাদে পরশু বা তার পরের দিন হোস্টেলে উঠবে সে, সুতরাং এখনই সবটা গুছকাজ করতে হবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গুছাতে গুছাতে হঠাৎ পানির পিপাসা লাগলো রূপন্তীর। বিছানার পাশে টেবিলটার পানে তাকিয়ে দেখলো জগটা খালি। এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই জগে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা। মোবাইলে ফ্ল্যাশ চালিয়ে জগটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। রান্নাঘর থেকে জগে পানি ভরে আবার কক্ষের পানে পা বাড়াতে হুট করে সম্মুখে পড়ল কেউ। হকচকিয়ে উঠল মেয়েটা। বুকের ভেতরটা যেন ধরফর করে উঠল। এই মাঝরাতে আবার কে এখানে? রাতে রূপন্তীর কক্ষে হানা দেওয়া সে লোক নয় তো? মেয়েটার হৃদয় ভীত হলো। দ্রুত মোবাইলে জ্বলতে থাকা আলোটা নিক্ষেপ করলো সম্মুখে। দেখা পেল ইমাদকে। ঘুম ঘুম ফোলা ফোলা চোখ মুখ নিয়ে তাকিয়ে রয়েছে তার পানে। রূপন্তী স্বস্তির নিঃশ্বাস ফেলল। কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আপনি এত রাতে এখানে? পানি খেতে এসেছিলাম, তুমি এখানে? রূপন্তী হাতের জগ দেখালো, হেসে বলল, আমি পানি খেতে এবং নিতে এসেছিলাম। তখনই লাইব্রেরি থেকে বেরিয়ে এলো বিভান। অস্থির লাগছিল, ঘুম আসছিল না, তাই লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ে একটু সময় অতিবাহিত করার তাগিদে। কিন্তু সেখান থেকে বেরিয়ে এত রাতে যে এমন একটা দৃশ্য দেখবে কল্পনা করতে পারেনি। বিভান দূর থেকে স্পষ্ট রূপে শুনতে পায়নি ইমাদ এবং রূপন্তীর কথোপকথন। তবে এত রাতে দুইজনকে সাথে সাথে দেখে বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। মনে হলো কেউ বড় বড় নখযুক্ত হাত দ্বারা খামচে ধরেছে তার বুকের ভেতরের ছোট্ট মাংসপিণ্ডটা। বিভান হাঁসফাঁস করলো, পিছন মুড়ে আবার ছুটে গেল লাইব্রেরি কক্ষে। রূপন্তী আর ইমাদকে একসাথে দেখে যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে তার। ক্রোধের তুলনায় হারানোর ভয় হচ্ছে বেশি। বক্ষস্থল জুড়ে
নিদারুণ ব্যথায় ছেয়ে গেছে। এমন কেন হচ্ছে? তবে কি সত্যি বিভান ভালোবাসে রূপন্তীকে? ছেলেটা এই পর্যায়ে এসে বুঝলো সে রূপন্তীকে ভালোবাসে, তাও অল্প অল্প ভালোবাসা নয়, উন্মাদের ন্যায় ভালোবাসা। বিভা নিজের মনের কথা সবটা বুঝতে পারলেও মানতে চাইল না। শত্রুর মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক কিভাবে সম্ভব? যেখানে সালাম হোসেনকে দেখলে নিজের বাবা মায়ের মৃতদেহের কথা স্মরণে আসে, সেখানে তার মেয়েকে ভালোবাসতে কিভাবে পারল? শেষ পর্যন্ত নিজের বাবা মায়ের হত্যাকারীর মেয়েকে ভালোবাসলো বিভান। এবার নিজের উপর নিজের ক্রোধ জন্মালো, ধিক্কার জানালো নিজেকে নিজে। তবে এভাবে হলে তো চলবে না। যেভাবে হোক ওই মেয়েকে তার ভুলতে হবে, জীবন থেকে উপড়ে ফেলতে হবে। এর জন্য সর্বপ্রথম করণীয় রূপন্তীর থেকে দূরে থাকা। মেয়েটার সাথে দূরত্ব বাড়ালে, কথা না বললে, না দেখা হলে হয়তো ধীরে ধীরে ভুলে যেতে পারবে। হৃদয়ের অনুভূতিরাও মরে যাবে একটু একটু করে। সময় গতিশীল, সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে গোটা একটা দিন। এক বাড়িতে থাকলেও এর মধ্যে বিভান এবং রূপন্তীর দেখা সাক্ষাৎ হয়নি মোটে। বিভান এড়িয়ে চলছিল মেয়েটাকে, আর মেয়েটাও একটু দূরে দূরে থেকেছে। কিন্তু এখন তো আর দূরে থাকলে চলবে না। আজ রূপন্তী হোস্টেলে উঠবে। যাওয়ার পূর্বে অন্তত বিভানকে তার বলে যাওয়া উচিত। এতদিন এক বাড়িতেই ছিল, এখন সে বাড়ি ছেড়ে দিচ্ছে। অবশ্যই এই বিষয়ে বাড়ির মালিকের থেকে বিদায় নেওয়া আবশ্যক। রূপন্তী নিজের লাগেজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। এদিক ওদিক তাকিয়ে খুঁজলো বিভানকে। না, বাইরে কোথাও নেই লোকটা, হয়তো নিজ কক্ষে ঘাপটি মেরে রয়েছে। এছাড়া এত সকালে আর যাবেও বা কোথায়? রূপন্তী এগিয়ে গেল বিভানের কক্ষের পানে, হাত উঠিয়ে ধাক্কা দিল বন্ধ দরজায়। প্রথমবারে দরজা খুলল না, মেয়েটা একটু সময় নিয়ে আবারও ধাক্কা দিল। অমনি খুলে গেল দরজাটা। সম্মুখে প্রকট হলো বিভান। সদ্য গোসল সেরেছে বোধহয় ছেলেটা। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ফর্সা কপাল জুড়ে। শরীরে জড়ানো ঢিলেঢালা টি শার্টটারও মাঝে মাঝে কিছু ভেজা অংশ। গলায় মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানি স্পষ্ট। কিঞ্চিত সময়ের জন্য থমকে গেল রূপন্তী। দিন দুনিয়া ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিভানের পানে। ছেলেটা এই সকাল সকাল তাও লাগেজ হাতে নিয়ে রূপন্তীকে নিজ কক্ষের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো বেশ। কপালে ভাঁজ ফেলে বলল, কি সমস্যা? কোথায় যাচ্ছ? রূপন্তীর ঘোর কাটল। ভেতরে ভেতরে কিছুটা লজ্জা পেল মেয়েটা। ইস, একজন মেয়ে হয়ে কেমন হ্যাংলার মতন সাতক্ষণ তাকিয়েছিল বিভানের পানে। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, আমি চলে যাচ্ছি। বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করল, কোথায় যাচ্ছ? এর মধ্যে এদেশে পড়াশোনার স্বপ্ন শেষ? দেশে ফিরে যাওয়ার বাগদারা করছো নাকি? না, আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হোস্টেলে সিট পেয়েছি, এখন থেকে ওখানেই থাকবো আমি। বিভান চমকালো। রূপন্তী এ বাড়ি ছেড়ে দেবে? হ্যাঁ, গত রাতেও ছেলেটা ভেবেছে তাকে এই মেয়ের থেকে দূরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে এসে মেয়েটার দূরে যাওয়ার কথা শুনে যেন হৃদয় জ্বলে উঠল। অস্থিরতায় ছেয়ে গেল তার মন প্রাণ। বিভান চেয়েছিল রূপন্তী থেকে দূরে থাকতে, তাই বলে মেয়েটাই বাড়ি ছেড়ে চলে যাবে এমনটা চায়নি। তাছাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রয়োজনই বা কী? থাক না এই বাড়িতে মেয়েটা, তাদের দেখা সাক্ষাৎ না হোক, তবুও পাশাপাশি থেকে যা। বিভান জোরেই একটা নিঃশ্বাস নিল। খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, সকাল সকাল ঝামেলা না করে নিজের রুমে ফিরে যাও। রূপন্তী ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আমি এই বাড়ি ছেড়ে হোস্টেলে উঠবো আজ। এখানে ঝামেলার কি আছে? বিভান এবার নিজের কক্ষ থেকে পুরোপুরি বেরিয়ে এলো বাইরে। কক্ষের দরজাটা একটু চাপিয়ে দিয়ে বলল, এখানে তো থাকো আমার আশ্রয়, খাওয়া পড়াটা অনেকটা আমার দান। তো হোস্টেলে উঠে সব দিক চালাবে কিভাবে? একবার ভেবে দেখেছো? সেসব ব্যবস্থা হয়ে গেছে। পার্ট টাইম জব নিয়ে নিয়েছি আমি। এখন আর আপনার খাওয়া পড়া বা দানের কোনো প্রয়োজন নেই। রূপন্তী থমথমে কণ্ঠস্বর। ভ্রু কুচকালো বিভান। তার অগোচরে তবে মেয়েটা আগে সবকিছু ঠিক করে রেখেছে, এখন এসেছে শুধুমাত্র বিদায় নিতে। বিভানের হৃদয় ক্রোধের সঞ্চার ঘটল। মেয়েটা তারই বাড়িতে থেকে তারই খেয়ে পড়ে এভাবে তাকে উপেক্ষা করলো। গোপনে গোপনে নিজের থাকার স্থান ঠিক করলো, চাকরি জোগাড় করলো, অথচ তাকে কিছুই জানালো না। কিছুটা রুক্ষ কণ্ঠে বিভান বলল, তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছে না, যাও রুমে যাও। আমি আপনার কাছে অনুমতি নিতে আসিনি, এসেছি নিজের সিদ্ধান্ত জানাতে, বিদায় জানাতে। সুতরাং আপনি বলবেন আর আমি সুরসুর করে রুমে চলে যাব, এটা ভাবাও আপনার বোকামি। বিভান কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, তুমি হয়তো অনুমতি নিতে আসলে, তবে আমার অনুমতি ব্যতীত এ বাড়ির বাইরে পা রাখার দুঃসাহস তুমি করো না মেয়ে। তবে ফল কিন্তু মোটেই ভালো হবে না। রূপন্তীর দৃষ্টি তীক্ষ্ণ হলো। ভারী কণ্ঠে সে বলল, কোন অধিকারে আপনি এসব কথা বলছেন? আপনি আমার কে?
বা আমার জীবনে আপনার অধিকার কি যে আপনার থেকে অনুমতি নিয়ে আমার সব কাজ করতে হবে? থামল রূপন্তী, আবার বলল, তাছাড়া আপনিই তো চাননি আমি এই বাড়িতে থাকি। প্রথম দিন রাতের আধারে বের করে দিলেন এ বাড়ি থেকে, তারপর আবার ফিরিয়ে এনে অপমানের উপর অপমান। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুনেও তো আপনার আরও খুশি হওয়ার কথা, তা নয় বাধা দিচ্ছেন। রূপন্তীর এতগুলো কথার কোনোটাই যেন শুনতে পায়নি বিভান। শুধুমাত্র তার কর্ণের নিকট ঝংকার তুলে যাচ্ছে অধিকার শব্দটা। সত্যিই তো, তাহার কি অধিকার রয়েছে রূপন্তীর জীবনে? তারা দুজন সম্পূর্ণ আলাদা সত্তার দুটো মানুষ। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরে থাক, সামান্য ভালো সম্পর্কটুকুও নেই। তবে সে কোন অধিকারী মেয়েটাকে নিয়ে কথা বলবে? তারপর এতদিনই বাড়িতে ছিল বলে যতটুকুই অধিকার খাটাতে পেরেছে, জোরপূর্বক নিজের মতামত মেয়েটার উপরে চাপিয়ে দিতে পেরেছে, এখন তো তাও পারবে না। বিভানের হৃদয়ে অস্থিরতা বাড়ল। সে যে করেই হোক আটকাতে চাইল রূপন্তীকে। তবে বিবেক তাকে বাধা দিল। তাকে জানান দিয়ে বিবেক বলল, কেন রূপন্তীকে সে আটকাবে? শত্রুর মেয়েকে আটকে তার লাভ কি? তাছাড়া ধীরে ধীরে মেয়েটার প্রতি বিভানের অনুভূতি প্রগাঢ় রূপ ধারণ করেছে। এই অনুভূতি থেকে বাঁচতে হলে বিভানের দূরে সরতে হবে ওই মেয়েটার থেকে। সেখানে যখন মেয়েটা নিজে থেকে চলে যেতে চাইছে, তখন তাকে আর আটকানো উচিত নয়, চলে যেতে দেওয়া উচিত। বিভান শুনল নিজের বিবেকের কথা। অবশ্য মনুষ্য জাতির এই ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রচলন বোধহয় সৃষ্টির জন্মলগ্ন থেকে। যখন তাদের বিবেকের কথা শোনা উচিত তখন তারা আবেগে গা ভাসায়, আর যখন তাদের আবেগের কথা শোনা উচিত তখন তারা বিবেককে প্রাধান্য দেয়। এই যেমন আজ আবেগের কথা শুনে রূপন্তীকে বাড়িতে আটকে দেওয়া উচিত কার্য হলেও বিভান শুনল বিবেকের কথা, ছোট্ট করে বলল, শুভকামনা রইল তোমার জন্য। ব্যাস এটুকু বলে আর এক সেকেন্ডও ওই স্থানে দাঁড়ালো না বিভান। পা চালিয়ে আবারও ঢুকে গেল নিজ কক্ষে। অল্প শব্দে আটকে দিল দরজাটা। রূপন্তী তাকালো একবার বন্ধ দরজাটার পানে, অতপর তপ্ত একটা নিঃশ্বাস ফেলে লাগেজ হাতে হাঁটা লাগালো বাইরের দিকে। বাড়ির বাইরে আসতেই দেখা মিলল ইমাদের। গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তীকে দেখে ছেলেটা এগিয়ে এলো তার পানে, হাসি মুখে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। রূপন্তীও হাসলো বিনিময়, নম্রভাবে বলল, আপনি না আসলেও চলতো, কলেজ তো এখান থেকে কাছেই। আর তাছাড়া আমারও খুব বেশি মালামাল না, এই কয়েকটা জামা কাপড় আর বইখানা, এইটুকু আমি একাই নিয়ে যেতে পারতাম। ইমাদ রূপন্তীর হাত থেকে তার লাগেজটা নিয়ে নিল। সেটা গাড়িতে ভরতে ভরতে বলল, সুন্দরী নারীদের সাহায্য করতেও একটা আলাদা শান্তি আছে। সেই শান্তি খুঁজতেই আমি ছুটে ছুটে তোমার নিকট এসেছি। ফ্লার্ট করছেন ইমাদ ভাই? তবে আমি বলে রাখি, আপনার ফ্লার্টিং স্কিল মোটেও ভালো নয়, আরও চর্চার প্রয়োজন। রূপন্তী হেসে হেসে বলল কথাগুলো। ইমাদও যোগ দিল তার সাথে, ওষ্ঠ প্রসারিত করে বলল, তোমার সাথে থেকে শিখে নেব। আমার ফ্ল্যাটিং স্কিলটা এই মুহূর্তে উন্নত করা একান্ত জরুরি, নয়তো সারা জীবন আইবুড়া থেকেই যেতে হবে। পরপর থামল ইমাদ। মাঝপথে নিজেদের এই কথোপকথনের ইতি টেনে বলল, এসব কথা না হয় পরে বলবো, এখন আমার যাওয়া উচিত, নয়তো ওইদিকে দেরি হয়ে যাবে। তাছাড়া হোস্টেলে উঠেও তোমারও তো একটা গোছগাছের ব্যাপার আছে। রূপন্তীও সায় জানালো ইমাদের কথা। শেষবার একবার ফিরে তাকালো বিভানের বাড়িটার পানে। এই কদিনে লোকটা যতটাই তাকে অপমান অপদস্থ করুক না কেন, বাড়িটার প্রতি কেমন একটা মায়া পড়ে গিয়েছিল তার। বিভান যেমনই হোক, টাইগার, হ্যারি এবং অ্যারিক ভালো ছিল, তাকে সাহায্য করেছে বেশ। রূপন্তীর হঠাৎ স্মরণে এলো টাইগারের কথা। সবার কাছ থেকে বিদায় নেওয়া হলেও ওই কুকুর ছানাটার থেকে বিদায় নেওয়া হয়নি তার। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় টাইগারকে চোখেও পড়েনি রূপন্তী। বেচারা হয়তো ঘুমোচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেলল মেয়েটা, উঠে বসলো গাড়িতে। রূপন্তী গাড়িতে বসতেই ইমাদ গাড়ি স্টার্ট করলো। মুহূর্তে শয় শয় করে গাড়িটা ছুটল হোস্টেলের পানে। শুধু অস্থিরতা, এক বুক যাতনা নিয়ে এই বাড়িতেই পড়ে রইল বিভান। রূপন্তী বাড়ির পানে তাকালেও বাড়ির উপরের দিকে তাকায়নি। তাকালে হয়তো চোখে পড়ত বারান্দায় দাঁড়ানো বিভানকে। হাতে তার জলজল করছে একটা জ্বলন্ত সিগারেট। হৃদয়ের অবস্থা নাজুক। যতক্ষণ রূপন্তীদের গাড়িটা দেখা গেল ততক্ষণ সে চেয়ে রইল সেদিকে। অতপর পেছন ঘুরল, শরীরটা এলিয়ে দিল বারান্দার রেলিংয়ের সাথে। হাত উঁচিয়ে সিগারেটে শুক টান দিল। ধোঁয়া উড়াতে উড়াতে গুনগুনিয়ে উঠল, तेरे दिल ने चुन लिया ने मेरे दिल दिया रहा, तू जो मेरे नाल तू रहता, तुर पे मेरी आसा, जीना मेरा है
उड़ा तेरा की मैं करा तू करे एतवार मेरा मैं करा इंतजार तेरा तू दिल तू यूं जान मेरी এ পর্যন্ত গিয়ে আবারও সিগারেট একটা টান বসালো বিভান। ইমাদ সবটা জানতো, সবটা দেখে যতদূর বুঝলো এই হোস্টেল ওঠাই সে সাহায্য করেছে রূপন্তীকে। অথচ এসবের কিছুই বিভানকে জানালো না সে। তার অগোচরে ঘটালো সবটা। বাবা মা হারানোর পর রাগে দুঃখে অভিমানে এই দেশে পাড়ি জমিয়েছিল বিভান। সে থেকে ইমাদের সাথে থাকা তার একসাথে বেড়ে ওঠা বন্ধুত্ব। সে বন্ধু আজকাল কথা লুকাতে শিখে গেছে, তাকে না জানিয়ে তার বাড়ি থেকেই কাউকে বের করে নিয়ে যাচ্ছে সুনিপুণভাবে। তবে কি তাদের বন্ধুত্বে খাদ ছিল তাদের ভালোবাসায় বিশ্বাসী? বিভান তাচ্ছিলের হাসি হাসল, ধোঁয়া উড়াতে উড়াতে বলল, পুরো দুনিয়া যেখানে আমাকে ঘৃণা করতে ব্যস্ত, সেখানে কেউ ভালোবাসবে, বিশ্বাস করবে কেমনে? রূপন্তী হোস্টেলে উঠল। 5 তলা বিশাল এক ভবনে তার হোস্টেল। সচরাচর স্কুল কলেজের হোস্টেলগুলোতে এক এক রুমে 3-4 জনের জন্য সিট বরাদ্দ থাকলেও এখানে এক একজনের জন্য এক একটা রুম নির্ধারিত করা। যদিও এখানকার রুমগুলো ভীষণ ছোট এবং সরু, একটা বিছানা, একটা টেবিল আর একটা আলমারি পাতলে আর জায়গা থাকবে না। তবু একজনের জন্য আলাদা আলাদা এক এক রুম হয়ে ভালোই হয়েছে। যে যার ইচ্ছে স্বাধীন মতন নিজের রুমে থাকতে পারে। একজন শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীর কর্মে হস্তক্ষেপ করতে দেখা যায় না। যে যার মতন সারাদিন রাতও পড়াশোনা করতে পারে, কেউ বিরক্ত করে না। রূপন্তীর রুমটা পড়লো এই 5 তলা ভবনেরই 3 তলায়। মেয়েটা ইমাদকে বারণ করা সত্ত্বেও সে হোস্টেলের দায়িত্বরত কর্মীর থেকে অনুমতি সাপেক্ষে রূপন্তীর ব্যাগ লাগেজ নিয়ে এলো 3 তলায়। একদম মেয়েটার কক্ষে তার সকল জিনিসপত্র দিয়ে তবেই বিদায় নিল। ইমাদ চলে যেতে রূপন্তীর সম্মুখের কক্ষ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। এতক্ষণ সে নিজ কক্ষ থেকে উকিঝুঁকি মেরে দেখছিল ইমাদ এবং রূপন্তীকে। মেয়েটা এগিয়ে এসে রূপন্তীর রুমের চাপানো দরজাটা গলিয়ে ভেতরে উকি দিল। হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধালো, তুমি বাঙালি? রূপন্তী নিজের লাগেজ খুলছিল। হঠাৎ কারো কণ্ঠ কর্ণে সেদিকে ফিরে তাকালো। দেখা পেল অল্প বয়সী এক তরুণীর, চোখে মুখে তার বাঙালি ছাপ। রূপন্তী সৌজন্যসূচক হাসল, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তুমিও বুঝি বাঙালি? মেয়েটা এবার দরজাটা খুলে পুরোপুরিভাবে ঢুকলো কক্ষের ভেতরে। রূপন্তীর পানে এগিয়ে এসে বলল, নাম কি তোমার? রূপন্তী। আর তোমার? দোলা। দোলা নামক মেয়েটা নিজে থেকে এসে রূপন্তীর হাতে হাতে সাহায্য শুরু করলো। তার সাথে গুছিয়ে দিতে শুরু করলো কক্ষটা। রূপন্তীও বারণ করলো না, এতে তো তারই লাভ হচ্ছে। অল্পতে কক্ষটা গুছিয়ে ফেলা যাবে। দোলা রূপন্তীর হাতে হাতে কাজ করতে করতেই এক পর্যায়ে শুধালো, একটা কথা ছিল। হ্যাঁ বলো। দোলা উসখুস শুরু করলো, ইতস্তত করে বলল, ইমাদ ভাই কি হয় তোমার? রূপন্তী চিন্তায় পড়ল। সত্যি তো, ইমাদ কি হয় তার? ইমাদের মৃত ফুফুর বাড়ির ড্রাইভারের মেয়ে সে। এদেশে এসে বিপদে পড়ে সাহায্য চেয়েছে, সাহায্য করেছে। কোনো সম্পর্ক নেই তো তার সাথে। আবার সম্পর্কহীনা কেউ না উনি আমার। এই বাক্যটা বলতেও কেমন একটা খারাপ লাগা কাজ করছে। হাজার হলেও লোকটা তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। হয়তো এদেশে এসে বেশিরভাগ মানুষের কাছ থেকেই সে শুধুমাত্র অপমানই কুড়িয়েছে। রূপন্তী কিছুটা সময় নিয়ে ভাবল, অতঃপর বলল, বন্ধু হয় উনি আমার। কিন্তু উনি তো আমাদের সিনিয়র, বন্ধু কিভাবে হলো? রূপন্তী হাসল, দোলার পানে তাকিয়ে বলল, বন্ধুত্ব কি ছোট বড় সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? মনের মিল থাকলে, একে অপরের জন্য উপকারী মনোভাব থাকলে, একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করলে সকল বয়সের মানুষদের সাথে আমাদের বন্ধুত্ব হতে পারে। শুধু কি বন্ধুত্ব নাকি অন্য কিছু আছে? দোলা ইতস্তত করে করলো প্রশ্নটা। তবে রূপন্তী প্রশ্নটা স্বাভাবিকভাবেই নিল। আজকাল আমরা কোনো প্রাপ্তবয়স্ক নরনারীকে একসাথে দেখলে মনের ভেতরে বিরূপ ধারণা পোষণ করি। রূপন্তী স্বাভাবিক কণ্ঠে বলল, শুধুই বন্ধুত্ব, আর কিছুই নেই আমাদের মধ্যে। ইমাদ এবং রূপন্তীর মধ্যকার সম্পর্ক শুধুই বন্ধুত্ব, কথাটা শুনে বোধহয় খুশি হলো দোলা। আর কোনো প্রশ্ন করলো না সে। নিজ মনে কাজ করতেই শুরু করলো রূপন্তীর হাতে হাতে। রূপন্তী বাড়ি ছেড়ে গিয়েছে এখনও ঘন্টা 2 অতিবাহিত হয়নি। এর মধ্যে অস্থির হয়ে উঠেছে বিভান। হৃদয় উতলা হয়ে উঠেছে মেয়েটার জন্য। এটুকু সময় বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার নিকট। শূন্য শূন্য লাগছে নিজেকে। বারবার মনে হচ্ছে কি যেন নেই তার নিকট। বুকটা খা খা করছে। এভাবে হলে চলবে কিভাবে? এটুকু সময় যদি ব্যাকুল হয়ে উঠতে হয়, তবে বাকি জীবন তো পড়েই আছে। বিভান নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো, কিন্তু বরাবরের নেই ব্যর্থ সে। কোনো মতেই নিজেকে দমাতে না পেরে উঠে দাঁড়ালো সে। কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সময় অতিবাহিত হলো কিছুটা। বিভান তাড়াহুড়ো করেই পৌঁছালো কলেজে।
ক্যাম্পাসে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলিয়ে খুঁজল রূপন্তীকে। রূপন্তীকে খুঁজে না পেলেও ইমাদ, জ্যাক এবং অ্যালিনাকে খুঁজে পেল স্বল্প সময়ের মধ্যে। মাঠের মধ্যে ঘাসের উপরে বসে রয়েছে তারা। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ইমাদের উপরে কিছুটা তার খারাপ লাগা থাকলেও তা নিজের মধ্যে গোপন রাখতে ইচ্ছুক। প্রতিটা সম্পর্কে ভালো লাগা, খারাপ লাগা, ঝগড়া বিবাদ চড়াই উতরাই থাকে, তাই বলে সে সম্পর্ক ভেঙে দেওয়া বোকামি ব্যতীত আর কিছুই নয়। সম্পর্কে সবসময় সবার কাজ যে পছন্দসই হবে এমনও নয়। ইমাদ যা করেছে হয়তো সে তার স্থান থেকে ঠিক, আর বিভান তার নিজের স্থান থেকে ঠিক। বিভান আর ভাবল না, এগিয়ে গেল ইমাদের নিকট। নিঃশব্দে বসল তাদের পাশে। ইমাদ, জ্যাক এবং অ্যালিনা চমকাল। পাশ ফিরে থেকেই ইমাদ প্রশ্ন করল, তুই কখন এলি? বিভান জবাব দিল না, তাকালও না কারো পানে। সম্পর্ক নষ্ট করার কোনো ইচ্ছে না থাকলেও এই মুহূর্তে এদের সাথে কোনো কথা বলারও ইচ্ছে নেই। এখানে এসে বসেছে শুধুমাত্র রূপন্তীর জন্য। সে বেশ ভালোভাবেই জানে মেয়েটা কলেজে এলে সর্বপ্রথম এদের সাথে নিকটে আসবে, ভরপুর আড্ডা জমাবে। বিভানকে কোনো উত্তর না দিতে দেখে ভ্রু কুচকাল ইমাদ। ফের প্রশ্ন করল, চুপ করে আছিস যে, কথা বলছিস না কেন? বিভান নিরুত্তর। সে যেন শুনতে পায়নি কারো কথা। নিজের মতন কাঁধ ব্যাগ ঘেটে একটা বই বের করে আনলো সে। বইয়ের মলাটের উপরে গোটা গোটা অক্ষরে জলজল করছে গ্রেট এক্সপেকটেশনস, চার্লস ডিকেন্স নামটা। বিভান বইটা খুলল, মনোযোগ দিল বইয়ের ভাঁজের কালো অক্ষরে। কপালে ভাঁজ পড়ল জ্যাক এবং ইমাদের। জ্যাক কিছুটা সন্দিহান স্বরে শুধালো, কথা বলছিস না কেন? কোনো কারণে তুই কি রেগে আছিস আমাদের উপর? এতক্ষণে বিভান মুখ খুলল, বইয়ের ভাঁজে দৃষ্টি রেখেই জবাব দিল, আমি কারোর সাথে রাগ করিনি। থামল বিভান। পরপর চোখ তুলে তাকালো ইমাদ এবং জ্যাকের পানে। শীতল কণ্ঠে বলল, তবে অভিমান করেছে। ইমাদের কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে প্রশ্ন করল, রাগ আর অভিমান কি আলাদা? রাগ যার তার সাথে করা যায়, তার জন্য প্রয়োজন হয় না কোনো সম্পর্কের, কোনো আপনত্বের। রাস্তাঘাটে চলার সময় অপরিচিত কারোর সাথে মতের অমিল ঘটলেও আমরা তার উপর রেখে যেতে পারি, দ্বিধাবোধ করি না। আর অভিমানটা তাদের জন্য নয়, অভিমানটা আসে আপনাদের জন্য। আমি তোদের নিজের আপন মানুষ ভাবতাম। স্বল্প কিছু কথা, তবে কথার ভার অনেক। ইমাদ এবং জ্যাক দুজনই আবেগী হয়ে পড়ল বিভানের ভাষ্যে। তারা কি করেছে সে সম্পর্কে ভালোভাবেই অবগত সে, এবং তারা ইতোমধ্যে উপলব্ধি করেছে যে বিভানকে না জানিয়ে তারই বাড়ি থেকে রূপন্তীকে বের করে হোস্টেলে ওঠানো ঠিক হয়নি। সবটা করার আগে অন্ততপক্ষে বিভানকে একটাবার জানানো উচিত ছিল। কে কোথায় থাকবে না থাকবে তা একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যেহেতু ইমাদ আর জ্যাক বিষয়টা জেনেছিল, বন্ধু হিসেবে তাদের জানানো উচিত ছিল বিভানকে একটাবার সব জানানোর। দুজনের চোখ মুখে অপরাধীর ভাব ফুটে উঠল। ইমাদ কিছুটা ইতস্তত করে বলল, দেখ ভাই, আমরা বুঝতে পারিনি। আমরা সবটা জানাতে চাইছিলাম তোকে, কিন্তু রূপন্তীই বারণ করলো। রূপন্তীর সাথে তোদের পরিচয় কতদিনের, আর আমার সাথে কতদিনের? বিভানের শীতল কণ্ঠস্বর। অপরাধবোধ জাগল ইমাদ এবং জ্যাকের হৃদয়। জ্যাক ওষ্ঠদ্বার ফাঁকা করল, বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হলো রূপন্তী, সাথে তার দোলা নামক মেয়েটা। রূপন্তী ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়েই বলল, আপনারা সবাই এখানে ক্লাসে যাবেন না? এ পর্যন্ত বন্ধ হলো ইমাদ, বিভান এবং বিভানের কথোপকথন। এতক্ষণ এদের মধ্যে অ্যালিনা নীরব দর্শকের ভূমিকা পালন করলেও এবার মুখ খুলল। ঠোঁট এলিয়ে বলল, যাবো একটু পর। ও, ঠোঁট গোল করে কথাটা বলল রূপন্তী। দোলার পানে তাকিয়ে তাকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। বিভান আর চোখে একবার তাকালো রূপন্তীর পানে। একটু সরে নিজের পাশে বসার জায়গা করলো মেয়েটার জন্য, কিন্তু রূপন্তী তার পাশে বসলো না। সে বসলো ইমাদের পাশে, আর বিভানের পাশে বসিয়ে দিল দোলাকে। হৃদয় ভারী হলো বিভানের, আগুন জ্বলে উঠল যেন বক্ষ জুড়ে। রূপন্তী কেন তাকে উপেক্ষা করে ইমাদের পাশে বসলো? কি সম্পর্ক তার ইমাদের সাথে? বিভানের অগোচরে রূপন্তী আর ইমাদ জড়িয়ে যায়নি তো ভালোবাসা নামক কোনো সম্পর্কে? সন্ধ্যা গড়িয়েছে, এখনো রাত্রি। গভীর রাতে পদার্পণ না করলেও নিস্তব্ধ হয়ে পড়েছে বিভানের বাড়িটা। অন্ধকারে ঢাকা চারপাশ। বিভান আলো জ্বালায়নি আজ বাড়িতে, অন্ধকারে বসে রয়েছে চুপচাপ। শান্তি পাচ্ছে না কোথাও। এক ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে রূপন্তীর নিকট। আবার পরক্ষণে সালাম হোসেনের কথা স্মরণে আসতে মন বিষিয়ে উঠেছে। এমন কেন হলো তার সাথে? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল শেষ পর্যন্ত? কেন ওই শত্রুর মেয়ের মায়াতেই আবদ্ধ হলো সে? বিভান যা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দূরে থাকতে পারছে না, এত যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না। কোথায় যাবে বিভান? কি করবে, কি সিদ্ধান্ত নেবে ভেবে পাচ্ছে না। ছেলেটার ভাবনার মধ্যে অন্ধকারে তার নিকট ছুটে গেল টাইগার। লেজ নাড়াতে নাড়াতে চাটল বিভানের পা। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ছেলেটার পক্ষ ছিল। কোলে তুলে নিল সে টাইগারকে।
প্রশ্ন করলো। রূপের কাছে যাবি? নিজে বলে নিজেই জমকালো বিভান। রূপন্তী থেকে রূপ, সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ নেই, অথচ একটা নামও দিয়ে দিল মেয়েটাকে। তবে নামটা সুন্দর। রূপন্তীর তুলনায় এই নামটাই ভালো লাগলো বিভানের নিকট। টাইগারকে কোলে তুলে নিয়ে দাঁড়ালো বিভান। কিঞ্চিত সময় নিয়ে ভাবলো কিছু একটা। অতপর কুকুর ছানাটাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কিছুটা সময়ের বিলুপ্তি ঘটিয়েই কলেজ হোস্টেলের সম্মুখে পৌঁছালো বিভান। চারদিকটা কৃত্রিম আলোয় আলোকিত হয়ে রয়েছে এই মুহূর্তে। রাত্রি খুব বেশি না হলেও হোস্টেল কর্তৃপক্ষ বিভানকে বোধহয় ঢুকতে দেবে না ভেতরে। এমনিও মেয়েদের হোস্টেলে ছেলেদের ঢোকার উপরে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। বিভান টাইগারকে কোলে নিয়ে তাকালো হোস্টেলের বিশাল বিল্ডিংটার পানে। এই বিল্ডিংয়ের কত তলায় বা কোন কক্ষে মেয়েটার অবস্থান তাও জানা নেই তার। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ট্রাউজারের পকেট হাতড়ে বের করে আনলো মোবাইলটা। এতদিন রূপন্তীর নাম্বার তার নিকটে থাকলেও কখনো কল দেওয়ার প্রয়োজন পড়েনি বা সে দেয়নি। বিভান মোবাইলে ঘেটে রূপন্তীর নাম্বারটা বের করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে। কল দেবে নাকি দেবে না দোটানায় ভুগছে। কেমন ইতস্তত অনুভব হচ্ছে ভেতরে। হানমনে ভেতরে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ টাঁচ লেগে রূপন্তীর নাম্বারে কল চলে গেল। হকচকিয়ে উঠল বিভান। দ্রুত কলটা কেটে দিল সে। কিন্তু কল কেটে দিলেও বা কিভাবে হবে? রূপন্তীকে এখানে ডাকবে কি করে? এত বড় হোস্টেলের সম্মুখে দাঁড়িয়ে তো আর চিৎকার করে কাউকে ডাকাও সম্ভব না। কি এক জ্বালাই পড়েছে ছেলেটা। না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাত্তস্থ করল বিভান। অতপর আর কোনো উপায় না পেয়ে কল দিয়ে বসলো রূপন্তীর নাম্বারে। মেয়েটার কল ধরতে ঠিক যতটা দেরি হচ্ছে বিভানের হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে ততটা। কেমন ধকধক ধকধক আওয়াজ হচ্ছে বুকের ভেতরে। একটা সময় ছেলেটার এই ধকধক আওয়াজকে উপেক্ষা করেই তাকে এক মুহূর্তের জন্য থমকে দিয়ে কলটা রিসিভ করলো রূপন্তী। মিষ্টি সুরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? বিভানের হৃদস্পন্দন যেন মিস হলো সেখানে। হৃদয়ে একরাশ শীতলতা নেমে এলো এই কণ্ঠস্বর শ্রবণে। চোখ বন্ধ করে নিল ছেলেটা। রূপন্তীর কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে যেন ভুলে গেল। বিরক্ত হলো মেয়েটা। কি আবার কল করেছে তার উপর কথা বলছে না? নাম্বারটা দেখেও তো এই দেশীয়ই মনে হচ্ছে। রূপন্তী নাক মুখ কুচকাল। বিরক্তি নিয়ে ইংরেজি বাক্যে বলল, কে কল করেছেন? আর কল করে কথা বলছেন না কেন? সমস্যা কি? বিভানের ঘোর কাটল। থমথমে কণ্ঠে সে জবাব দিল, নিচে এসো। চমকে উঠল মেয়েটাই তো বিভানের কণ্ঠস্বর। এই লোক আবার তাকে কল করেছে কেন? আবার নিচেও ডাকছে। এর মানে এই বিভান তার হোস্টেলের নিচে এসেছে। কিন্তু কেন এসেছে? রূপন্তী চকিত কণ্ঠে শুধালো। আপনি এখানে? তাও এখন? বিভান উত্তর দিল না রূপন্তীর প্রশ্নের। ফের বলল, নিচে এসো তাড়াতাড়ি। কথাটা বলেই পরপর কলটা কেটে দিল সে। রূপন্তীও দেরি করলো না। মোবাইলটা হাতে নিয়ে ছুটল নিচের দিকে। পৃথিবী উঠে গেলেও যে লোকের তার কথা স্মরণ করার কথাও নয়, সেই লোক কিনা এই রাত বিরাত এসেছে তার সাথে দেখা করতে। এই যে আশ্চর্যজনক আর কি হতে পারে? রূপন্তী এক ছুটে বেরোলো বাইরে। বিভান হোস্টেলের প্রবেশদ্বারের পানি তাকিয়েছিল। মেয়েটাকে ছুটে আসতে দেখে দৃষ্টি শীতল হলো তার। কোল থেকে ছেড়ে দিল টাইগারকে। ছাড়া পেতে টাইগার ছুটে গেল রূপন্তীর পানে। লেজ নেড়ে গা ঘেঁষল তার। রূপন্তীর আগের তুলনায় কুকুর ভিত্তি অনেকটাই কমেছে। টাইগারকে হঠাৎ এখানে দেখে সে বেশ খুশিই হলো। বসে পড়ল কুকুর ছানাটার পাশে। শরীরে শুভ্র রঙা লোমে হাত বুলিয়ে বলল, কেমন আছিস? মিস করেছিস আমাকে? হুম হুম। বোবা প্রাণী। উত্তর দিতে পারল না মানুষের ভাষার। তবে জিহ্বা বের করে বোঝালো সে মিস করেছে। রূপন্তী হাসল। টাইগারের মাথায় হাত বুলিয়ে দিল আলতোভাবে। তবে কোলে নিল না কুকুর ছানাটাকে। পাছে যদি নৌক দ্বারা আঁচড় দেয় তখন কি হবে? টাইগারকে পাশাপাশি হাঁটিয়ে নিয়ে গিয়ে রূপন্তী দাঁড়ালো বিভানের সম্মুখে। জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে এলেন যে? কোনো সমস্যা? বিভান কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, টাইগার তোমাকে দেখতে চেয়েছিল। ভ্রু কুচকালো রূপন্তী। টাইগারের পানে তাকিয়ে অবিশ্বাস্য স্বরে বলল, টাইগার দেখতে চেয়েছিল? হ্যাঁ, তুমি ওর কাছ থেকে বিদায় না নিয়ে চলে এসছো কিনা, তাই তোমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছিল। বেচারা, না তো আমি এখানে আসতাম না। রূপন্তীর কুচকানো ভ্রুযুগল আরও কুচকে এলো। টাইগার একটা কুকুর ছানা। সে আবার কিভাবে তার সাথে দেখা করার জন্য উতলা হয়? আর যদি উতলা হয়েও থাকে তাহলে তো তা বিভান বুঝলো কিভাবে? এই প্রাণী তো আর কথা বলতে পারে না যে চিৎকার করে বলবে, আমি রূপন্তীর সাথে দেখা করতে চাই, আমাকে তার কাছে নিয়ে চলো। রূপন্তী সন্দিহান স্বরে প্রশ্ন করল, আপনি কিভাবে জানলেন টাইগার আমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছে?
ও কি কথা বলতে পারে যে বলবে আপনাকে? থতমত খেয়ে গেল বিভান। এত কিছু ভেবে তো আর সে কথাটা বলেনি। রূপন্তী প্রশ্নের হাত থেকে বাঁচতে তৎক্ষণাৎ যা মাথায় এসেছিল তাই বলে দিয়েছিল। এখন সে কথা ধরেও প্রশ্ন। বিভান একটু ঝুঁকে কোলে তুলে নিল টাইগারকে। কিছুটা ইতস্তত করে বলল, এতদিন ধরে লালন পালন করছে, ওর অঙ্গভঙ্গি দেখে আমি ওর মনের কথা বুঝতে পারি। রূপন্তী সন্দেহ তবুও গেল না। চোখ ছোট ছোট করে সে তাকালো বিভান এবং টাইগারের পানে, তবে বলল না আর কিছুই। হতেও পারে বিভান সত্যিই টাইগারের অঙ্গভঙ্গি দেখে বুঝে নিয়েছে তার ভাষা। পোষা প্রাণী তার মনিবের সাথে অনেক সময় এমন অনেক কাজ করে যা আমরা কল্পনাও করতে পারি না। বিশেষ করে কুকুর এবং বিড়াল, এরা ভীষণ প্রভু ভক্ত হয়। রূপন্তী আরেকবার হাত বুলিয়ে দিল টাইগারের মাথায়। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, মাঝে মাঝে চলে আসিস এখানে, আমাদের দেখা হবে, ঠিক আছে? কুকুরটা জিহ্বা বের করে জোরে জোরে নিঃশ্বাস নিল। রূপন্তী যত্ন করে আরও কিছুক্ষণ হাত বুলিয়ে দিল তার মাথায়। অতপর বিভানের পানে তাকিয়ে বলল, এখন তবে আসছি আমি, আবার হোস্টেলের গেট বন্ধ করে দিলে আরেক বিপদ। কথাটা বলি রূপন্তী পেছন ঘুরিয়ে পা বাড়ালো হোস্টেলের দিকে। তখনই তার পিছু ডাকলো বিভান। থমকে দাঁড়ালো মেয়েটা, পেছন ঘুরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বিভান আমতামতা শুরু করলো। ইতস্তত করে বলল, বাড়িতে ফিরে গেলে হয় না? আসলে টাইগার চাইছিল তুমি আমার বাড়ি ফিরে এসো। রূপন্তী হাসল, কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, টাইগারকে বলে দিবেন ও বাড়ি আমার ছিল না। কিছুদিন বিপদে পড়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজের লোক হিসেবে পড়েছিলাম। এখন নিজের একটা গতি করতে পেরেছি, তাই বেরিয়ে এসেছি ওই বাড়ি থেকে। থামল রূপন্তী, ফের বলল, মাঝে মাঝে ওকে এখানে বা কলেজে নিয়ে আসবেন, সময় কাটাবো ওর সাথে। নিজের কথা শেষ করে মেয়েটা আর এক দণ্ডও দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল হোস্টেলের ভেতরে। চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো বিভানের বুক চিরে। চোখে মুখে ফুটে উঠল অসহায় ভাব। এত চেষ্টা করেও সে মেয়েটাকে ফিরাতে পারল না নিজ গৃহে। উজ্জ্বল এক সূর্যের আনাগোনা নীলাম্বরে চারদিকে জনমানবের ব্যস্ততা। সবাই সবার কর্মের তাগিদে ছোটাছুটি করছে এদিক ওদিক। রূপন্তীও নিজ কর্মে যোগদান করেছে আজ থেকে। লাইব্রেরিতে পড়াশোনা শেষ করে টেবিলে শিক্ষার্থীদের ফেলে রাখা বইগুলো হাতে তুলে তা সযত্নে আবার গুছিয়ে রাখছে বইয়ের তাকে। বিভিন্ন বই হাতে ধরে তাকে রাখতে রাখতে হঠাৎ রূপন্তীর নজর আটকালো একখানা বইয়ের পানে। বইয়ের উপরে বেশ বড় বড় গোটা গোটা অক্ষরে লেখা, লা মিজারেবল, ভিক্টর হুগো। এই বইটা রূপন্তী পড়েছিল আগেও। বইটাতে জাভাজা নামক এক ব্যক্তির জীবনের চড়াই উতরাই সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুনিপুণভাবে। বইটা পড়ে রূপন্তীর কোমল হৃদয় ব্যথিত হয়ে উঠেছিল তখন। জাভাজা সত্যি একটা হতভাগা চরিত্র ছিল, যাকে এক টুকরো রুটির জন্য 20 বছরের জেল খাটতে হয়। আর বারবার সেই জেল থেকে পালানোর চেষ্টাতেই কেটেছিল তার পুরো জীবন। রূপন্তীর কেন যেন আবার বইটা পড়তে ইচ্ছে হলো। লাইব্রেরির এলোমেলো বইগুলো গুছিয়ে এসে একটা টেবিলে বসলো। লা মিজারেবল বই নিয়ে মনোযোগের সহিত পড়তে শুরু করলো প্রতিটা লাইন। মেয়েটার মন মস্তিষ্ক সবটা যখন বইয়ের পাতায় নিমজ্জিত, ঠিক তখনই ওই টেবিলে এসে বসলো ইমাদ, অ্যালিনা, জ্যাক এবং দোলা। শুধু দাঁড়িয়ে রইল বিভান। দোলা রূপন্তীর একপাশ দখল করে বসলেও অন্য পাশে বসেছে ইমাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। ছেলেটা সবসময় কেমন চিপকে থাকে মেয়েটার সাথে। রূপন্তীর মনে কোনো অনুভূতি না থাকলেও ইমাদের মনে যে তাকে নিয়ে বেশ শক্তপোক্ত অনুভূতি রয়েছে তা বেশ বুঝতে পেরেছে বিভান। ছোটবেলা থেকে ইমাদের সাথে থাকে সে, আর এইটুকু যদি বুঝতে না পারে। বিভানের হৃদয় জ্বলে উঠল। থমথমে কণ্ঠে এসে বলল, ইমাদ, ওখান থেকে উঠে এই পাশে আয়। আমরা ছেলেটা একপাশে বসি আর ওদের মেয়েদের একপাশে বসতে দেয়। ইমাদ অবাক হলো। গোল গোল চোখে সে বিভানের পানে তাকিয়ে শুধালো, তুই আবার ছেলে মেয়েদের মধ্যে এত ভেদাভেদ শুরু করলে কবে থেকে? বিভান দাঁতে দাঁত পিষল। ভীষণভাবে তার বলতে ইচ্ছে হলো, তুই জবা থেকে রূপকে নিয়ে নিজের মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তার স্থান দিতে শুরু করেছিস তবে থেকে। তবে কথাটা বলল না বিভান। নিজের স্বভাবের বাইরে গেল না সে। রূপন্তীর ঘোর কাটল এদের কথোপকথনে। নয়তো সে এতক্ষণ বইয়ের পাতায় ডুবেছিল নিজের সকল ধ্যান জ্ঞান দিয়ে। তবে ধ্যান ভেঙে বিভানের কথা শুনে বেশ অবাকই হয়েছে সে। এই দেশে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করা হয় না তেমন। তার একসাথেই চলাচল করে। এমনকি কলেজে নারী পুরুষকে একসাথেই পাশাপাশি বসানো হয়। এত বছর ধরে এই দেশে বসবাস করেও বিভানের কণ্ঠে এমন একটা কথা কেমন বেখাপ্পা লাগলো রূপন্তীর নিকট। আর ইমাদকে উঠতে না দেখে বিরক্ত হলো বিভান। গম্ভীর স্বরে ফের বলল, তুই উঠবি নাকি? ইমাদ উস্কোর শুরু করলো। রূপন্তীর পানে একবার আর চোখে তাকিয়ে বলল, না মানে ওঠ তাড়াতাড়ি। বিভানের
চোটপাটে আর বসে থাকতে পারল না ইমাদ। এই ছেলের সাথে এখন কথা বাড়ালেই কথা বাড়বে, ঝামেলা হবে, তারপর কর্তৃপক্ষ দুজনকে উষ্ঠা মেরে লাইব্রেরি থেকে বাইরে বের করে দেবে। এখন তো তবুও রূপন্তীর সামনে আছে এসে, এরপর তাও থাকতে পারবে না। ইমাদ চুপচাপ উঠে গিয়ে বসলো অন্য পাশে। বিভান আলিনাকে উঠিয়ে দিয়ে বসলো তার পাশে। ব্যাগ থেকে একটা বই বের করে ইমাদের পানি বাড়িয়ে দিয়ে বলল, এটা পর, কোনো দিকে তাকাবি না, শুধু পড়ে যাবি। বইটা হাতে নিল বেচারা। ভ্রুকুচকে বলল, কেন? পড়ি দেখ। ইমাদ বিরক্তি করল না, মনোযোগ দিয়ে এলো বইয়ের ভাজে। বিভান উৎখুস শুরু করলো। কিয়ৎক্ষণ সময় নিয়ে পকেট থেকে একটা চকলেটের প্যাকেট বের করে আনলো। আজ সকালে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে রূপন্তীর জন্য এই চকলেটটা কিনেছিল সে, কিন্তু দিতে পারছে না। কেমন ভেতরে ভেতরে একটা ইতস্তত বোধ হচ্ছে। চকলেটটা দেওয়ার পরে মেয়েটা কি ভাববে না ভাববে কে জানে। বিভান একটু সময় চকলেটটার পানি তাকিয়ে জোরে জোরে কয়েকটা নিজেকে ধাতস্থ করলো। একটা চকলেটই তো, এটা আবার ভাবার কি আছে? সেদিন ইমাদও তো চকলেট দিয়েছিল রূপন্তীকে, কই তখন তো কেউ কিছু ভাবেনি। বিভান কিছুটা ইতস্তত করে হাতের চকলেটটা এগিয়েই দিল রূপন্তীর পানে। বলল, এটা তোমার। চমকে গেল উপস্থিত সবাই, সাথে সাথে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো বিভানের পানে। রূপন্তীও অবাকের চূড়ান্ত পর্যায়ে। যে পুরুষ তাকে দেখতে পারে না, তাকে সবসময় অপমান করতে উৎসুক, গায়ে হাত পর্যন্ত তুলেছে, সে কিনা আজ চকলেট দিচ্ছে। রূপন্তী চকলেটটা নিল না, বিস্ময় নিয়ে বলল, আপনি আমাকে চকলেট দিচ্ছেন? মেয়েটার কথা শেষ হতে না হতে ইমাদ বিভানের গালে কপালে হাত ছোঁয়ালো। চোখ বড় বড় করে বলল, তুই ওকে চকলেট দিচ্ছিস? জ্বরটা উঠেছে নাকি শরীরে? খারাপ লাগছে? বিভান অপ্রস্তুত হলো, সাথে বিরক্তও হলো। নিজেরা দিলে দোষ নেই, সে দিলেই সবার চোখ বড় হয়ে যায় কেন? সে কি কখনো রূপন্তীকে কিছু দিতে পারবে না? বিভান কপাল কুঁচকে নিল, থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ দিয়েছি তো। কাউকে চকলেট দেওয়া কি অপরাধ? ইমাদ ডানে বামে মাথা ঝাঁকালো। জ্যাক হাত তুলে বাড়িয়ে দিল বিভানের সম্মুখে। উৎসুক হয়ে বলল, শুধু কি রূপন্তীকে চকলেট দিবে? আমাদেরটা কোথায়? রূপন্তী নতুন চাকরি পেয়েছে, তাই অভিনন্দন স্বরূপ ওকে চকলেট দিয়েছে। তুই কি নতুন চাকরি পেয়েছিস যে চকলেট দেব? জ্যাক নিজের হাতটা সরিয়ে নিল, বোকা হেসে বলল, তাহলে আমাদেরও তো কিছু নিয়ে আসা উচিত ছিল অভিনন্দন স্বরূপ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। পরপর সে ফিরে তাকালো রূপন্তীর পানে, মৃদু ধমকে বলল, তুমি কি চকলেটটা নেবে নাকি আমি ফেলে দেব? রূপন্তীর চোখ মুখ থেকে এখনও বিস্ময় ভাব কাটেনি, তবে ফেলে দেওয়ার কথা শুনে সে তড়িঘড়ি করে চকলেটটা নিয়ে নিল। লোকটা যতটাই খারাপ হোক, নিষ্ঠুর হোক, তার দেওয়া কিছু এভাবে সকলের সম্মুখে ফেরত দেওয়া নিশ্চয়ই উচিত হবে না। হাজার হলেও লোকটা তার আশ্রয়দাতা ছিল, একটু কৃতজ্ঞতা বোধ তো রয়েছে। সূর্যটা ডুবে গিয়েছে, চারদিকটা ভরে উঠেছে রাতের কৃষ্ণাভ আভায়। বিভান বাড়ি ফিরলেও কেবলই ঘরের চারদিকে এখনও অন্ধকার বিরাজমান। বাড়িতে কেউ না থাকার দরুন আলো জ্বালানো হয়নি এখনো, তবে এই আধার বাড়িতে কেউ না থাকা বিভানের হৃদয়ে কড়া নাড়ল একটা বাক্য, এই বাড়িতে রূপন্তী নেই। ছেলেটার বুকের ভেতরটায় কেমন মোচড় মেরে উঠল। এতক্ষণ সে রূপন্তীর সাথেই ছিল, আর এখন বাড়ি ফিরে ওই মেয়েটা ব্যতীত যেন চারপাশটা শূন্য হয়ে উঠেছে। একা একা লাগছে ভীষণ, দম বন্ধ হয়ে আসতে চাইছে। বিভানের চোখের সম্মুখে একে একে ভেসে উঠল সারা দিনের ইমাদের কর্মকাণ্ড। ছেলেটা সারাক্ষণ শুধু রূপন্তীর সাথে চিপকে থাকতে চায়, যে কোনো মূল্যে মেয়েটার মনে পৌঁছতে চায়। বিভানের হৃদয়ে জ্বলে উঠল, এভাবে চললে তো হবে না, পরে দেখা যাবে ওই ইমাদ তার চোখের সামনে দিয়ে রূপন্তীকে পটিয়ে নিয়েছে, তারপর দুজন প্রেম করছে, অবশেষে বিয়ে শব্দটা মনে আসতে আটকে উঠল বিভানের। মনে হলো তার বুকের ভেতরের কলিজাটা যেন কেউ খামচে ধরেছে। গলা শুকিয়ে একাকার অবস্থা। না না, রূপন্তীর সাথে ইমাদের কখনো বিয়ে হতে পারে না। বিভান দিশাহারা হয়ে উঠল। সে রূপন্তীকে ভুলে যাবে নাকি ভালোবাসবে তা পরে দেখা যাবে, আগে মেয়েটাকে এই বাড়িতে ফিরিয়ে আনা প্রয়োজন। হোস্টেলে থাকা মানেই মেয়েটা তার হাতের বাইরে, সেখান থেকে সে যা ইচ্ছে করতে পারবে, যে কারোর সাথে ঘুরতে পারবে। বিভান বাড়িতে বসে না রূপন্তীকে দেখবে আর না কিছু করতে পারবে। আর এ বাড়িতে থাকলে সে প্রয়োজনে মেয়েটার গালে 2টা থাপ্পড় মারবে, তারপর তার প্রতিক্রিয়া স্বরূপ সেদিনের নাই নিজেও রূপন্তীর হাতে 2টো থাপ্পড় খাবে। তবু মেয়েটাকে তার অপছন্দনীয় কাজ থেকে আটকাতে তো পারবে। বিভান কাঁধ থেকে নিজের ব্যাগটা ছুঁড়ে মারল মেঝেতে, অতঃপর উদ্ভ্রান্তের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে গেল। যদিও রাত এখনও বেশি নয়, তবে এই স্বল্প রাতেই বিছানায় গা এলিয়ে দিয়েছে রূপন্তী। আজ কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, হয়তো সারাদিনের দৌড় ঝাঁপের জন্য। সেই সকালে ঘুম থেকে উঠে কোনো রকমে ফ্রেশ হয়ে
মেয়েটা হোস্টেল থেকে বেরিয়ে পড়েছিল। তারপর সারা দিন ক্লাস, চাকরিতে কেটে গেছে। দেশে বসে কত সুন্দর ছিল জীবনটা। এক কাপ চা খেতে ইচ্ছে হলেও মাকে বলেছে। মা, চা খাবো। মাও কোনো প্রকার দ্বিরুক্তি ব্যতীত চা বানিয়ে দিতেন। আর এদেশে নিজের সব কাজ নিজেরই করতে হয়। পেট চালানোর জন্য চাকরি করে অর্থ উপার্জনও করতে হবে, পড়তেও হবে, আবার নিজের কাজ নিজেও করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। বিছানায় এপাশ ওপাশ করার মধ্যে টেবিলের উপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ভ্রু কুচকে এলো মেয়েটার। এখন আবার কে কল করেছে? সারাদিন পর কি একটু বিশ্রামও নিতে দেবে না? মনে একরাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রূপন্তী। টেবিলের কাছে গিয়ে দেখলো মোবাইলের স্ক্রিনে জল করছে বিভানের নাম। এই আবার এখন কেন কল করেছে? হোস্টেলে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত তো এর সাথেই ছিল সে। ইমাদ, অ্যালিনা, জ্যাক, দোলা, বিভান এবং সে মিলে বেশ আড্ডা দিয়েছে। রূপন্তীর ললাটে ভাঁজ পড়ল, তবে এ বিষয়ে আর খুব বেশি ভাবল না। হাতে তুলে নিল মোবাইলটা। কলটা রিসিভ করে ধরল কানের কাছে। নম্র স্বরে বলল,